নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। একটা সংসারের সূচনাই হয় বৈবাহিক সম্পর্কের মধ্যে দিয়ে। সেখানে স্বামী, স্ত্রী, সন্তান, পরিবার, আত্মীয়স্বজন সবাই মিলে একসঙ্গে যেন একটা নতুন পথ চলা। কিন্তু এই পথ চলার মধ্যে সমস্যাটা হয় তখনই যখন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দেখা যায়, সংসারের বিভিন্ন সদস্যদের মধ্যে অশান্তি দেখা যায়। তো আজকের আমি কাজকর্মের সঙ্গে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংসারে শান্তি বজায় রাখতে গেলে স্বামী-স্ত্রীর কী করণীয়? আসলে টপিকটা আমি যখন শুরু করেছিলাম তখন ভেবেছিলাম গৃহিণীদের কী করণীয় বা স্ত্রীদের কী করণীয় সেই বিষয়ে বলব। কিন্তু ভাবতে গিয়ে দেখলাম যে শুধুমাত্র স্ত্রীদের কী করণীয় বললে বিষয়টা বলা ভুল হবে। কারণ সংসারটা শুধুমাত্র স্ত্রীর বা শুধুমাত্র স্বামীর না। সংসার মানে স্বামী এবং স্ত্রী দুজনের একসঙ্গে মিলিতভাবে পথ চলা। তো এখানে যা করার সেটা স্বামী এবং স্ত্রী দুজনকেই করতে হবে। কোনো একজনের প্রতি বিশেষ পক্ষপাতিত্বও করা যাবে না, আবার একজনকে দূরে সরিয়েও রাখা যাবে না। তো ১ম পয়েন্টে আমি যেটা বলব যে, কি করলে সংসারে শান্তি বজায় থাকতে পারে? তো তার আসল কাজ হচ্ছে সংসারের নিয়ম মানা। এখন বলতে পারেন যে সংসারের কি নিয়ম থাকতে পারে? আসলে দিন যতই আধুনিক হোক না কেন, আমরা যতই মডার্ন হই না কেন, একটা সংসারকে সুষ্ঠুভাবে চালানোর জন্য কিছু অলিখিত নিয়ম আমাদের সব সংসারেই আছে এবং থাকা উচিত। তার মধ্যে একটা হলো সময় মতন ঘরে ফেরা। আরেকটা বলতে পারেন ফ্যামিলিকে সময় দেওয়া, সন্তানকে সময় দেওয়া, সারা দিনের কাজকর্ম কি করলেন না করলেন স্বামী-স্ত্রী একে অপরের সাথে শেয়ার করা। এই ধরনের কিছু নিয়ম আছে যেগুলো খাতা কলমে লিখে দেওয়া না, কিন্তু সংসারকে সুষ্ঠুভাবে চালানোর জন্য এগুলো আমাদের মেনে চলতে হয়। সমস্যাটা হয় তখনই যখন আমরা এগুলো মেনে চলি না, ইচ্ছা মতন কাজ করি, দেরিতে বাড়ি ফিরছি, বা ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা কিভাবে আছেন, তাদের চাহিদা কী সেসবের প্রতি কোনো তোয়াক্কা না করা, শুধুমাত্র নিজের স্বার্থটা দেখা, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা। আর এসব যারা করে না, যারা ফ্যামিলিকে সময় দেয়, তারা আবার দেখা যায় যে বন্ধুদের কাছে হাস্যকর হয়। তাকে নিয়ে ঠাট্টা করা হয়। এই হচ্ছে আমাদের সমাজ। কেউ ভালো কিছু চিন্তা করি না। কাকড়ার মতন একজন আরেকজনকে শুধু নিচের দিকে টেনে নামাই। ওপরে উঠতে দিই না, উন্নত হতে দিই না। তো এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। সমাজের কথা ভুলে যান, বন্ধু-বান্ধব, আড্ডা এসবের কথা ভুলে যান। পরিবারটা আপনার কাছে প্রধান। তো পরিবারের জন্য না হয় আড্ডাটা একটু কম দিলেন, বা আড্ডা দিলেও সময় মতন বাড়িতে ফিরলেন, যেখানে আপনি সবাইকে সময় দিতে পারেন। তো হাসব্যান্ডদের জন্য এটা আমি বলব যে, সমস্ত কিছু কাজকর্ম তো থাকবেই, কিন্তু এই কাজকর্ম কিসের জন্য? অর্থ উপার্জন কিসের জন্য? পরিবারের জন্য। আপনার ভালো থাকার জন্য, আপনার ভবিষ্যৎ জেনারেশনের ভালো থাকার জন্য। তো তাদেরকে সময় দিন। আর ওয়াইফদের ক্ষেত্রেও একই রকমই কিছু বলব যে, নিজের স্বার্থটাকে ভুলে যান। পরিবারের স্বার্থে এমন কিছু কাজ করুন যাতে করে পরিবারের সবার মন ভালো থাকে, মানসিকতা ভালো থাকে। আপনি শুধুমাত্র এদিক ওদিক ঘুরে না বেরিয়ে সংসারের জন্য ক্রিয়েটিভ কিছু চিন্তা করুন। হাসব্যান্ডের অর্থ উপার্জনের সঙ্গে নিজেও যাতে আপনি একটু সাহায্য করতে পারেন। আপনার মধ্যে যদি সেই ক্যাপাসিটি থাকে সেটাকে কাজে লাগাতে পারেন। হাতের কোনো কাজ, বিভিন্ন রকম পারদর্শিতা, সেলাই-ফোড়াই, রান্না-বান্না এসবের মাধ্যমে, বা হোম ডেলিভারি, যা কিছুই হোক, অনেক রকম কাজ আছে যেগুলো মেয়েরা ঘরে বসেও করতে পারে। যদি সম্ভব হয় সেটাও করতে পারেন। আর যদি সেটা সম্ভব না হয়, ফ্যামিলিকে সময় দিন। শুধুমাত্র মোবাইলে সময় না কাটিয়ে বন্ধু-বান্ধবদের সঙ্গে ফোনে ঘন্টার পর ঘন্টা এনগেজ না থেকে নিজের সন্তানের চাহিদা পূরণ করুন। ছেলে-মেয়ের বন্ধু হয়ে উঠুন। তো এটা ছিল একটা পয়েন্ট। আর এখানে দেখুন আমি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি সকালবেলায় গাছে জল দিয়ে। এখানে আলু ভাজা আর ওইটাতে আছে উচ্ছে ভাজা করব, মানে এখনো কাঁচা আছে। এগুলো রান্না করব। আলুগুলো পাতলা, পাতলা করে একদম স্লাইস করে কেটে নিয়েছি। একদম চিপসের মতন মুচমুচে করে ভাজবো। তাহলে চলুন আরেকটা কথা বলি, আরেকটা পয়েন্ট বলি। সেটা হচ্ছে, আমাদের সংসারের অশান্তির একটা মূল কারণ কি জানেন তো? সেটা হচ্ছে মতের মিল না হওয়া। সে হাসব্যান্ড ওয়াইফের সঙ্গে বলুন, বা শাশুড়ি বৌমার সঙ্গেই, বা বাবা-মায়ের সঙ্গে, ভাই-বোনদের সঙ্গে মতের মিল না হওয়াটাই একটা আসল কারণ। মানুষ যদি অন্যরকম হয় তাহলে তাদের মতামতও অন্যরকমই হবে, এটাই স্বাভাবিক।
কিন্তু সেক্ষেত্রে আমাদের রাগারাগি না করে বুঝতে হবে যে সময়ের পরিপ্রেক্ষিতে বা যে ঘটনার পরিপ্রেক্ষিতে কোন জিনিসটা বেশি উপযোগী। যার সিদ্ধান্তটা বা যার মতটা সেই সময়কার জন্য উপযুক্ত তার মতটাকে গ্রহণ করতেই হবে। কিছু করার নেই। সেখানে হার স্বীকার করতে শিখতেই হবে। যদি আপনার মতটা বাস্তবের সঙ্গে উপযুক্ত না হয় তাহলে শুধু নিজে জেদ করে তো কোনো লাভ নেই। আর এখানে দেখুন এই যে আলুর পাঁপড় ভেজে নিলাম, মানে আলু ভাজা পাতলা করে স্লাইস করে ভেজেছি মুচমুচে করে। আর আলু ভাজা হতে আমি ২-১ বার করে মুখেও দিয়ে নিচ্ছি। আমার সৃষ্টিও তাই, আলু ভাজার গন্ধ পেলেও চলে আসবে। ও আলু ভাজা খেতে খুব পছন্দ করে। তারপরে ঝুরি করে যেটা একদম মুচমুচে করে হয় ওটাও খুব পছন্দ করে। আজকে একটা অন্য রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে সয়াবিনের তরকারি করব কিন্তু একটু অন্যরকমভাবে। বলতে পারেন রেসিপিটার নাম টক দই সয়াবিন বা দই সয়াবিন রেসিপি। এখানে আমি মসলার সঙ্গে একটু চিনে বাদাম বাটা দিয়ে দিলাম, পেস্ট করে নিয়েছিলাম। আর এর মধ্যে টক দইও দিয়ে দিব। দিয়ে সয়াবিনটাকে ভালো করে কষিয়ে রান্না করব। আর এখানে না আমি আজকে হলুদ দিলাম না। যেহেতু টক দই, বাদাম, তো ভাবছি একটু সাদা করে করব। তো হলুদ যে সবকিছুতে দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। হলুদ ছাড়াও কিন্তু কিছু রান্না ভালোই লাগে। হলুদটা তো জাস্ট কালারের জন্য। এখানে আমি একটু চিনি দিয়ে দিয়েছি। আর মসলাটা আরেকটু কষানো হলে এর মধ্যে সয়াবিনটা দিয়ে আরো ভালো করে সবকিছু কষিয়ে নেব। আর সয়াবিনটা আমি আগে থেকে ভেজে নিইনি। একবারে মসলার সঙ্গে কষাবো, তাহলেই কিন্তু বেশ ভালোই হবে। তো চলুন রান্নাটা আমি খুব শর্টকাটেই দেখাচ্ছি। তো যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছিলাম সেগুলোও বলতে থাকি। কথায় আছে না, অর্থই অনর্থের মূল। বিষয়টা ঠিকই। অর্থ যেরকম প্রয়োজনীয় সেরকম অতিরিক্ত মাত্রায় অর্থ থাকলে সেই সমস্ত পরিবারের লোকজনের মানসিকতাটা একটু অন্য রকমের হয়। মানে উঁচু নাক-উঁচু স্বভাবের মানসিকতা হয়। কেউ কাউকে গুরুত্ব দেয় না। তো দেখা যায় যে অর্থের অহংকার মানুষের জীবনে অশান্তি ডেকে নিয়ে আসে। আবার দেখা যায় অনেক সময় অনেক পরিবারে যাদের আর্থিক উপার্জন কম, খুব কষ্ট করেই সংসার চালাতে হয়, সেই সমস্ত পরিবারের মধ্যেও কিছুটা অশান্তি দেখা যেতে পারে। কারণ অর্থটা বর্তমান যুগে খুবই প্রয়োজনীয় নিজের জীবনযাপনকে সুস্থভাবে চালানোর জন্য। সেক্ষেত্রে আমি যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে হাসব্যান্ড ওয়াইফ একসঙ্গে আর্থিকভাবে উপার্জনের জন্য পদক্ষেপ নিতে পারেন। আর এখানে দেখুন সয়াবিনের তরকারিটা হয়ে গেছে। এটা বেশ ভালোই লাগছে। ছানার পায়েস মনে হচ্ছে। তো খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে। আর এখানে দেখুন আ আমি রান্নাঘরটা একটু চটপট করে গুছিয়ে নিচ্ছি। তো তারপরে আরেকটা সুন্দর পয়েন্ট বলব। তো এই পয়েন্টটা সচরাচর বলা হয় না। সেটা হচ্ছে অভিমান ভাঙান। স্বামী-স্ত্রীর মধ্যে অভিমান হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেটাকে ইগো বা রাগের পর্যায়ে নিয়ে যাবেন না। অভিমানের পর্যায়েই রাখুন, সেটাকে লম্বা করবেন না। আর অল্প অভিমান বা অল্প রাগ থাকতেই একে অপরকেই বলছি, হাসব্যান্ডের ক্ষেত্রেও এবং স্ত্রীদের ক্ষেত্রেও দুজনের ক্ষেত্রেই অ্যাপ্লায়েবল। সেটা হচ্ছে একে অপরের অভিমানটাকে ভাঙান। যেভাবেই হোক। খাবার খাইয়েই বা ভালো কিছু রান্না করে যে যেটা পছন্দ করে, ছোটখাটো কিছু উপহার দিয়ে যে যেটা পছন্দ করে তাকে সেইভাবে একটু মানিয়ে চলুন। তো দেখবেন যে এই জিনিসটা ভালোবাসা বাড়ায় সম্পর্কের মধ্যে। আর যদি আমরা মনে করে থাকি, ও যা করেছে, রাগ করেছে করে থাকুক, কতদিন রাগ করে থাকবে? ১০ দিন, ১২ দিন, ১ মাস আমার কিছু যায় আসে না। তো এরকম হলে তো সংসারের মধ্যে অশান্তি হবে, দূরত্ব বাড়বে, সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়বে। তো এত দূর পর্যন্ত সম্পর্ককে গড়াতে দেবেন না। অল্প আ কোনো সমস্যা থাকলে সেখানেই সেটাকে সলভ করে ফেলুন। তার পরের পয়েন্ট হচ্ছে কথা বলার আগে ভেবে বলুন। আমি এই জিনিসটা বারবার বলি। অনেক ভিডিওতেই আমি বলেছি যে কথা বলার আগে ভেবে বলবেন। কারণ আপনার কথা অন্যজনের কানে যখন পৌঁছচ্ছে সেটা সে কিভাবে নিচ্ছে তার উপর ডিপেন্ড করবে। আপনি যদি ভালো কোনো কথা বলেন তাহলে সে ভালোভাবেই নিবে। কিন্তু আপনি যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বিদ্রূপাত্মকভাবে কথা বলেন, ঠেস দিয়ে কথা বলেন, তো সে কি সেটা বুঝবে না? নিশ্চয়ই বুঝবে এবং তার মনে কিন্তু আঘাত লাগবে। আর কিছু আঘাত আছে যেগুলো কেউ সারা জীবনেও ভুলতে পারে না। পরবর্তীতে আপনি যতই ভালো ব্যবহার করুন না কেন, সেই আঘাতগুলো কিন্তু মনে দাগ কেটে যায়। তো সেই দাগ কাটার আগের পর্যায়ে নিজেকে শোধরাতে হবে। এমন কিছু কথা বলবেন না যে অন্যে হার্ট হয়। তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। স্বামী এবং স্ত্রী দুজনের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসগুলো এপ্লাই করা যায়। এদিকে আবার সৃষ্টির স্কুলের টাইম হয়ে গেছে। তো আমি ওকে এখন স্নান করিয়ে দিয়ে স্কুলের জন্য রেডি করে দেব।
তো আরেকটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে প্রশংসা করুন। একে অপরের প্রশংসা করুন। যেমন ধরুন আপনার হাসব্যান্ড যদি অফিস থেকে ফেরে সারাদিন পর পরিশ্রম করে আসে, তাহলে সেটা তাকে বলুন যে, "সারাদিন অনেক পরিশ্রম করেছো, বসো, জল খাও, রেস্ট নাও।" এই ধরনের কথা বলুন। বা হাসব্যান্ড যদি কোনো ভালো পোশাক-আশাক পরে, তাহলে সেটাকে অ্যাপ্রিশিয়েট করুন। "ভালো লাগছে দেখতে।" এই জিনিসটা বলুন। আসলে কি হয় বলুন তো? আমরা মেয়েরা না অন্যের কাছ থেকে প্রশংসা চাই। কিন্তু নিজেরা আ অন্যের প্রশংসা করতে খুব একটা পছন্দ করি না। মানে করিও না অনেকে। তো সেক্ষেত্রে আমাদের মনে হয় যে হাসব্যান্ডরাই শুধু আমাদের প্রশংসা করুক। কিন্তু সেটা তো একতরফা হয়ে গেল। আপনিও যদি হাসব্যান্ডের প্রশংসা করেন তারাও কিন্তু খুশি হবে। তো সেভাবে আপনার স্ত্রীদের ক্ষেত্রে যারা সারাদিন সংসারের কাজকর্ম করছে, তো তাদেরকে একটু প্রশংসা করুন যে, "ঘরটা সুন্দর করে সাজিয়ে রেখেছো, সেই সঙ্গে তুমি নিজেকে মেইনটেইন করো ভালো করে। বা আমি তো সন্তানের জন্য সময় দিতেই পারি না, সেক্ষেত্রে তুমি একা হাতেই সবকিছু হ্যান্ডেল করছো, সামলাচ্ছ।" তো এই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করুন। এমন না যে, "এগুলো তো তোমার দায়িত্ব, এগুলো তো করতেই হবে।" এরকম কোনো ব্যাপার নেই। এরকম কোনো দিব্যি দেওয়া ব্যাপার নেই যে, দায়িত্ব ঘাড়ের ওপর চেপে বসে আছে জন্য করতেই হবে। আমরা বা মহিলারা যে দায়িত্বগুলো করে সেটা নিজেদের রেসপনসিবিলিটি বলেই মনে করে তারা, ওইজন্যই করে। আর সেখানে যদি আপনাদের একটু ছোটখাটো প্রশংসা পাওয়া যায়, তাহলে কিন্তু তারা আরো ভালোভাবে আরো উৎসাহের সঙ্গে নিজেদের কাজগুলো করতে পারবে। তো এখানে আবার সৃষ্টিকে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছি। স্কুলের ইউনিফর্ম পরিয়ে দিচ্ছি আর একটু সানস্ক্রিনও পরে দিয়ে দিচ্ছি। আর কি বলুন তো? ও খুব ছটফটে হয়েছে এখন। আগে শান্ত ছিল ছোটবেলায়। আর এখনো যে অশান্ত তা না। কিন্তু মানে উম এক জায়গায় স্থির থাকে না। মানে কোনো কিছু ভাঙে না, কোনো কিছু নষ্ট করে না ঠিকই। কিন্তু ওর সবসময় কিছু না কিছু করতে হবে, অ্যাক্টিভিটি করতে হবে। তো এই দিক থেকে ও খুব চঞ্চল। আর সন্তানের প্রসঙ্গ যখন আনলামই, তখন একটা পয়েন্ট বলে রাখি যে, সন্তানের সামনে ভুল করেও ঝগড়াঝাটি করবেন না। কারণ হাসব্যান্ড ওয়াইফ যদি সন্তানের সামনে ঝগড়াঝাটি একে অপরকে গালমন্দ করে, তার সরাসরি প্রভাব কিন্তু পড়বে সন্তানের উপরে। সেক্ষেত্রে সেই ছেলেমেয়েরা কিন্তু খুব ইন্ট্রোভার্ট টাইপের হয়, ভীতু টাইপের হয়, মানুষের সঙ্গে মিশতে চায় না, মেন্টালি একটু হ্যাপেজার্ড হয়ে থাকে। একজনকে হয়তোবা বাবা-মায়ের মধ্যে একজনকে ঘৃণা করে, ভালোবাসতে চায় না, বন্ধু বানাতে চায় না। তো অনেক রকম সমস্যা দেখা যায়। আর এখানে দেখুন আমি বাড়ির সামনে এসেছি। আজকে আমাদের বাড়ির সামনে একটু কাজের প্রস্তুতি চলছে, কালকেও হবে। সেটা হচ্ছে এই যে দেখুন এই যে সামনের দিকে বাঁশ পুঁতেছে আর এখানে রাস্তার মধ্যে আমার মেয়ে যে ওর ছোট চেয়ারটা এনে বসেছে। তো আমি ওকে বলছি যে, "বাইক আসবে তুমি সরে বসো।" তো শুনছেই না। এখন অনেক কথাই শুনতে চায় না। বড় হচ্ছে আর একটু দুষ্টুও হচ্ছে। তো চলুন দেখিয়ে দিই যে কি কাজ হচ্ছে। আমাদের এই যে সিঁড়ির যে জায়গাটা থাকে এখানে দেখুন ফাঁকা আছে যেই জায়গাটা। তো এখানে গ্লাস লাগানোর ব্যাপার ছিল। তো যখন বাড়ি তৈরি হলো তারপরেও লাগানো হয়নি। তো এখন তো বাড়ির ১ বছর পেরিয়ে গেছে। তো এখন এই পুরোপুরি জায়গাটা মানে একদম যে দুটো গ্যাপ দেখতে পাচ্ছেন, শুধু ওই দুটো গ্যাপ না একদম নিচ থেকে উপর পর্যন্ত ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ওখানে রং করছে। তো পুরোটাই গ্লাস লাগানো হবে। তো ওই দুটো জায়গা আগে রং করে নিচ্ছে। কারণ গ্লাস লাগিয়ে দিলে তারপরে তো আর রং করা সম্ভব না। তো যদিও বাইরে কি রং হবে সেটা এখনো প্ল্যানিং হয়নি। তো আপাতত কিছু একটা রং করে দেবে। যাতে করে ওখানে আর হাত দিতে না হয়। তো একটুখানি আজকে বাড়ির বাইরের পোরশনটাও আপনাদের দেখিয়ে দিলাম। এখনো অনেক কিছু ইনকমপ্লিট আছে। সে যাই হোক, আজকের ভিডিওর যে টপিক ছিল সেটা আপনাদের কেমন লাগলো, আমার পয়েন্টগুলো কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য ধন্যবাদ।